আসসালামু আলাইকুম। আমি পদ্মজা। পর্ব ২৭ লিখেছেন ইলমা বেহরোজ। পদ্মজার কণ্ঠে আম্মার ডাকটি হেমলতা অস্তিত্ব মিটিয়ে দিয়ে গেল। হেমলতা থমকে গিয়ে তাকালো। উঠে দাঁড়িয়ে প্রস্তুত হতেই পদ্মজা ঝাঁপিয়ে পড়ে হেমলতার বুকে। হেমলতা টাল সামলাতে না পেরে আবার মাটিতে বসে পড়েন। পদ্মজা নিরবস্থির কাঁদতে থাকে। হেমলতা সীমাহীন আশ্চর্য হয়ে কথা বলার শক্তি হারিয়ে ফেলেন। নির্বাক স্তব্ধ থেকে পদ্মজার কান্না অনুভব করেন। কান্নার ধমকে পদ্মজার শরীর ঝাঁকি দিচ্ছে বারংবার। পূর্ণা পদ্মজাকে পেছন থেকে জড়িয়ে ধরে বললেন, "আর যাবা না আপা?" পদ্মজা অনুরোধ স্বরে হেমলতাকে বলল, "আম্মা আমি যাব না।" হেমলতার দুই চোখ বেয়ে টপ টপ করে জল পড়ছে। প্রতি ফোঁটা জল পদ্মজার বুকে সাইক্লোন, টর্নেডো, ঘূর্ণিঝড়, ভূমিকম্প সহ সব ধরনের দুর্যোগ নিয়ে দিচ্ছে। হেমলতা শক্ত করে জড়িয়ে ধরেন পদ্মজাকে। অশ্রুরুদ্ধ কণ্ঠে বলেন, "কোথাও যেতে হবে না তোর।" হেমলতার আহত কথা শুনে হানি মঞ্জুরা মাথায় বাজ পড়ে। সে কি কথা? হেমলতা একবার যে কথা বলে তাহলে সত্যি যেতে দিবে না। তাহলে মেয়ের বিয়ে দেওয়ার কি দরকার ছিল? হানি শক্ত কিছু কথা শোনানোর জন্য প্রস্তুত হয়। তখনই হেমলতা পদ্মজাকে সরিয়ে দেন নিজের কাছ থেকে। চোখ মুখ শক্ত করে শক্ত করে কণ্ঠে বললে, "এটা ঠিক হয়নি পদ্ম। এভাবে চলে আসা মোটেও ভদ্রতা নয়। আবেগকে এত প্রশ্রয় দিতে নেই। বিয়ে দিয়েছি, এবার শ্বশুরবাড়িতে যেতেই হবে। ওই তো আমির আসছে।" হেমলতার হাত ঝেড়ে মাটি থেকে উঠে দাঁড়ালেন পদ্মজা। হাঁ করে তাকিয়ে আছে হেমলতার দিকে। চোখের পলকে কিরকম রূপ পাল্টে ফেলল। এই তো মাত্রই কাঁদছিল। পদ্মজা নিজের চুলে আঙুল পেঁচাতে পেঁচাতে হাসছে। তুষার রয়ে সয়ে প্রশ্ন করল, "হাসছেন কেন?" পদ্মজা নাটকীয়ভাবে ব্যথিত স্বরে বলল, "আপনি কাঁদছেন তাই।" তুষার দ্রুত চোখের জল মুছল। মৃদু হেসে বলল, "কাঁদছি নাকি?" পদ্মজা হঠাৎ গুনগুন করে কাঁদতে শুরু করল। তুষার জানতে চাইল, "আপনি কাঁদছেন কেন?" মুহূর্তে পদ্মজা দাঁত বেঁকিয়ে হেসে ওঠে। চোখে জল, ঠোঁটে হাসি নিয়ে বলল, "মন চাইল আম্মাও বলতেন যখন যা ইচ্ছে হয় করে ফেলতে, তাতে কারো ক্ষতি বা নিজের কোনো ক্ষতি না হলেই হলো। আপনার মায়ের খবরটা গতকাল শুনলাম। জানেন সারা রাত ঘুমাতে পারিনি। আপনার মনটা খুব নরম স্যার, কিন্তু কঠিন ভাব নিয়ে থাকেন আমার আম্মার মতো।" তারপর কি হলো? পদ্মজা চেয়ার ছেড়ে ক্লান্ত স্বরে বলল, "আর তো বলবো না।" তুষার শ্বাসরুদ্ধকর কণ্ঠে বলল, "কেন?" পদ্মজা ঘাড়ে এক হাত রেখে ক্লান্ত ভঙ্গিতে বলল, "এমনি।" হেঁয়ালি করবেন না পদ্মজা। আপনি ছাড়া এই রহস্যের কিনারা অসম্ভব। আপনার পুরো গ্রাম আপনার বিপক্ষে। খুনের কারণও কেউ বলতে পারছে না। আমার তদন্ত করেও কুল পাচ্ছি না। পদ্মজার চোখ গরম করে তাকালো। কটমট করে বলল, "বলবো না মানে বলবো না।" তুষার দ্বিগুণ গলা উঁচিয়ে বলল, "তাহলে এতটুকু কেন বললেন?" আমার ইচ্ছে হয়েছে তাই। আপনার ইচ্ছায় সব হবে না। যা খুশি করে নিতে পারেন। পরিস্থিতি বিগড়ে যাচ্ছে। পরিস্থিতি সামলাতে তুষার দুই হাতে মুখ ঢেকে রাগ নিয়ন্ত্রণ করে। এরপর ধীর স্বস্তে বলল, "দেখুন, আপনি যদি সব খুলে না বলেন, আমি আপনাকে আইনের হাত থেকে বাঁচাতে পারবো না, নির্দোষ প্রমাণ করতে পারবো না। আর আমার মন বলছে আপনি দোষ করতে পারেন না। সব সময় মন সঠিক কথা বলে না।" বললে পদ্মজা করুণ স্বরে, "তাহলে বলছেন আপনি নির্দোষ না?" পদ্মজা চোখ সরিয়ে নিল, হাসল।
কি যন্ত্রণা, কত কষ্ট সেই হাসিতে। চোখ ভর্তি জল নিয়ে আবার তাকালো তুষারের দিকে, বলল, আমি খুন করেছি। একই রাতে, একই প্রহরে, একই জায়গায়, একসাথে 5 জনকে। আপনার আইন যা শাস্তি দেয় আমি মাথা পেতে নেব। তুষার অধৈর্য হয়ে বলল, আপনার ফাঁসির রায় হবে পদ্মজা। আপনি বুঝতে পারছেন না। আমার আপনাকে বাঁচাতে ইচ্ছে হচ্ছে। যাওয়া আমার জরুরি। আমি সব রায় মেনে নেব। আমি মানতে পারবো না। তুষারের অকপটে কথা। কথাটা মুখ থেকে বের হওয়ার পর তুষার বুঝল সে অচেনা এবং ভয়ানক অনুভূতি নিয়ে খেলছে। পদ্মজার দিকে চেয়ে অপ্রস্তুত হয়ে পড়ে। পদ্মজা তুষারকে পরখ করে নিয়ে হাসে। শান্ত ভঙ্গিতে বলল, এত ব্যাকুল কেন হচ্ছেন? বেশ অনেকক্ষণ তুষার গাঁট হয়ে বসে রইল। উপর থেকে অর্ডার এসেছে আগামী পদ্মজা কেন এতগুলি খুন করেছে তার রহস্য ও উদ্ঘাটন করতে। না পারলে চাকরি চলে যাওয়ার সম্ভাবনা রয়েছে। চাকরি চলে যাওয়ার সম্ভাবনা নেই। নিজের শান্তির জন্য, তো তৃপ্তির জন্য হলেও পদ্মজার পেছনের 6টি বছরের গল্প জানতে হবে। এই কেস হাতে নেওয়ার পর থেকে তার ঘুম হচ্ছে না রাতে। সারাক্ষণ মস্তিষ্ক কিলবিল করে। এত জটিল কেস কখনো ফেস করতে হয়নি। আনন্দপুরের পুরোটা ঘেঁটেও কিছু জানতে পারেনি। যারা খুন হয়েছে তারা আর পদ্মজা ছাড়া হয়তো কেউ জানতো না। তুষার অবাক আবার বলল, আপনার বিরুদ্ধে সব প্রমাণ, আপনার বিরুদ্ধে সবাই সাক্ষী দিচ্ছে। আপনি কি? কথার মাঝপথে তুষারকে থামিয়ে দিয়ে পদ্মজা বলল, খুনগুলি তো সত্যি আমিই করেছি। তাহলে প্রমাণ আমার বিরুদ্ধে তো থাকবেই। তুষারের মন বিরক্তে তেতো হয়ে পড়ে। পদ্মজার সামনে কয়েকবার পায়চারি করে বেরিয়ে যান। সিগারেট ফুঁকে মাথা ঠান্ডা করেন। ফাতেমা চা নিয়ে আসে। তুষার বলল, মেয়েটাকে তোমার অপরাধী মনে হয়? আমি কিছু ভাবতে পারছি না স্যার। মেয়েটাকে দেখলে আমার হাত পা অবশ হয়ে পড়ে। এত মেরেছি, শুরুতে কিছুতেই টু শব্দটি করেনি। এরপর থেকে আমি রাতে ভয়ঙ্কর স্বপ্ন দেখি। পৃথিবীটা রহস্যঘেরা ফাতিমা। একজন নারী 5 জনকে কিভাবে খুন করতে পারে? আবার একসাথে? সেই সাহস কি করে পেল? সেটা আমিও ভাবছি স্যার। কিভাবে খুন করেছে সেটা ধারণা করা যাচ্ছে। কিন্তু এত সহজ ধৈর্য কিভাবে কোনো নারীর থাকতে পারে? নারীর চাইলে সব পারে। কথাটা শুনে এসেছি। এবার স্বচক্ষে দেখছি। জি স্যার। কত আসামি পায়ে পড়ে জীবন ভিক্ষা চেয়েছে। কিছুতেই মন গলেনি। মন কাঁদেনি। এই মেয়েটার জীবন চায় না তবুও আমার ইচ্ছে হচ্ছে জীবন দিতে, নির্দোষ প্রমাণ করে বাঁচাতে। ফাতেমা চমকে তাকালো তুষারের দিকে। তুষার সব সময় হু হা এর বাইরে কিছু বললে না। খুব কঠিন কাঠখোট্টা একটা মানুষ। অনুভূতি বলতে নেই। তার মুখে এত কথাবার্তা শুনে অবাক হচ্ছে ফাতিমা। পরিস্থিতি হাতের বাহিরে স্যার। পদ্মজা ফাঁসি দেওয়ার জন্য দেশ উতলা হয়ে আছে। কেন এমন হচ্ছে ফাতিমা? আজ যদি হেমলতা উপস্থিত থাকতেন গল্পটা অন্যরকম হতো স্যার। তুষার আবার ফিরে আসেন পদ্মজার সামনে চেয়ারে বসে। ধীর কণ্ঠে বলল, আজই শেষ দিন। এরপর আমাদের সাক্ষাৎ হবে না। পদ্মজা চমকে তাকালো। দ্রুত তুষারের পায়ের কাছে বসলো। বলল, আপনার আম্মা বিয়ে করতে চাপ দেন তাই না? আপনি কি করে জানলেন? সেদিন দেখলাম ফোনে কাউকে আম্মা আম্মা ডেকে রেগে বলছেন বিয়ে করব না। আমি তো অনেক দূরে এ, দাঁড়িয়ে থাকি দাঁড়িয়ে কথা বলছিলাম। আপনার শ্রবণ শক্তি তো প্রখর। তুষার বলল, এরপর থামলো। লম্বা করে নিঃশ্বাস নিয়ে আবার বলল, আপনার মা বিশ্বাসঘাতকতা কি কথা লুকিয়ে করেছেন?
আপনি জানলেন কি করে? কিছু তথ্য পেয়েছি গতকাল। এইটুকুর জন্য অপবাদ দিতে পারেন না। উনি আপনার ভালোর জন্যই। পদ্মজা চুপ থেকে হুট করে ফোঁস করে জ্বলে উঠে বলল, আপনি বুঝবেন না আমার কষ্ট, আমার না পাওয়া দামি সময়টা আমি কতবার মনে করে বুক ভাসিয়ে কেঁদেছি, বুঝবেন না আপনি। পদ্মজা কাঁদতে কাঁদতে বলল, পরপরই হেসে আবার করুণ স্বরে কান্না শুরু করল। গা কাঁপিয়ে তোলার মতো কান্না। মনে হয় কোনো অশরীরী কাঁদছে। কি বিশ্রী ভয়ঙ্কর সে কান্নার ছন্দ! তুষার কান ঝাঁ ঝাঁ করে ওঠে। চিন্তায় মাথার রগ দপদপ করছে। আগামীকাল ভোরে পদ্মজাকে কোর্টে নিয়ে যাওয়া হবে। পদ্মজার ফাঁসি চাই বলে রাস্তায় রাস্তায় আন্দোলন, রেডিওতে আন্দোলন, কিন্তু তুষারের মন যে কিছুতেই মানতে পারছে না এই আন্দোলন। এমন নিষ্পাপ মনের অপরূপ সুন্দরী, বিশুদ্ধ পুরো পৃথিবী। কি আশ্চর্য, তাই না? বাঁকা রাস্তা পেরিয়ে পালকি চলছে ধীরে ধীরে। সন্ধ্যায় আজান পড়েছে কিছুক্ষণ আগে। দিনের আলো কিছুটা এখনো রয়ে গেছে। দক্ষিণ দিক থেকে ধেয়ে আসছে হাওয়া। শীতল নির্মল পরিবেশ। পদ্মজার বুক ধড়ফড় করছে। নতুন মানুষ, নতুন পরিবেশ মানিয়ে নিতে পারবে তো? একবার সে হাওলাদার বাড়ি গিয়েছিল। অন্দরমহল নামে এক বিশাল বাড়ি আছে। সেই বাড়িতে মেয়ের বউরা থাকে। এখন কি সেও থাকবে? পদ্মজা পর্দার ফাঁক ফোকর দিয়ে বাহিরে চোখ মেলে তাকায়। আমির হাতে পাগড়ি নিয়ে তার বড় ভাইয়ের সাথে কি যেন আলোচনা করছে। চোখ মুখে খুশি উপচে পড়ছে। পদ্মজার চোখ সরিয়ে নিল। মায়ের কথা, পূর্ণার কথা খুব মনে পড়ছে। পালকি আমিরে থামিয়ে দিল। অন্দরমহলে মেয়েরা অপেক্ষা করছে নতুন বউয়ের জন্য। আর আমির গেটের সামনেই পালকি থামিয়ে দিল। জাফর বিরক্তির চয়ের মতো শব্দ করে বলল, এইখানে আবার থামালি কেন? আমির পাগড়ি রিদওয়ানের হাতে দিয়ে বলল, আমার বউ আমার কোলে চড়ে অন্দরমহলে যাবে। পদ্মজার কথাটা শুনতেই কাঁচুমাচু হয়ে গেল। আমির পালকির পর্দা সরিয়ে হাত বাড়িয়ে পদ্মজাকে নামতে ইশারা করে। পদ্মজার নাক অবধি টানানো ঘুমটা আমির সরাতে গিয়েও সরালো না। মুখে বলল, কি হলো, নেমে আসো। পদ্মজা লজ্জায় জ্ঞানশূন্য হয়ে পড়েছে। সে গাঁট হয়ে বসে থাকে। আমির হেসে এক হাত নিজের কপাল চাপড়ালো, এরপর নিজেই টেনে নামালো পদ্মজাকে। তখন পদ্মজার নাক অবধি ঘোমটা। আমির চট করে পদ্মজাকে পাঁজাকোলা করে নেয়। পদ্মজা কুঁকড়ে যায়, গলা জড়িয়ে ধরে। ভয়ে দুই হাত আমিরের গলা জড়িয়ে ধরে। আমির যত এগোচ্ছে সময়ের সাথে পাল্লা দিয়ে তার গায়ের উষ্ণতা পদ্মজার শাড়ি ভেদ করে সর্বাঙ্গ জড়িয়ে পড়েছে। অচেনা অজানা অনুভূতি চারদিকে যেন জেঁকে বসেছে। মরণ প্রেমের সূত্রপাত হয়তো এখান থেকেই শুরু হয়। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।